Law Insight Law, protecting your rights with integrity. ফাইনালি সাক্ষ্য আইনের গতকালকে একটি সংক্ষিপ্ত এই আয়োজন অনুযায়ী আজকে প্রতিটা প্রশ্নের সহজে সাবলীল ভাষায় উত্তর তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, সাক্ষ্য আইন প্রয়োগের প্রধান প্রধান নীতি উল্লেখ করো। দেওয়ানি ফৌজদারি মামলায় সাধারণত একই সাক্ষ্য, এই নীতির কোনো ব্যতিক্রম আছে কি? গ নম্বর, আদালতের মামলায় কোন কোন ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যায়? সাক্ষ্য আইনের প্রয়োগের প্রধান প্রধান নীতি উল্লেখ করো। ভূমিকা, ন্যায় বিচার প্রতিটার জন্য শুধু আইন থাকলে যথেষ্ট নয়, সে আইন প্রয়োগের জন্য নির্ভরযোগ্য যুক্তিসঙ্গত প্রমাণের প্রয়োজন হয়। বিচারিক কার্যক্রমে যে উপাদানগুলোর মাধ্যমে কোনো ঘটনার সত্যতা নির্ণয় করা হয় সেগুলি বলা হয় সাক্ষ্য। সাক্ষ্য আইন মূলত আদালতের কোন ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, কোনটি হবে না, সাক্ষ্য কিভাবে উপস্থাপন ও মূল্যায়ন করা হবে, এসব বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে। সাক্ষ্য আইন প্রয়োগের কিছু মৌলিক নীতি অনুসরণ করা হয় যা বিচার কাজের সুশৃঙ্খল, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত করে তোলে। নিজে সাক্ষ্য আইনের প্রয়োগের প্রধান প্রধান নীতিগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রাসঙ্গিকতার নীতি। সাক্ষ্য আইনের মূল ভিত্তি হলো প্রাসঙ্গিকতা, যে তথ্য বা ঘটনার মামলায় বিচার্য বিষয়ের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত, কেবল সেটি প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়। অপ্রাসঙ্গিক তথ্য সত্য হলেও আদালত গ্রহণযোগ্য নয়। এই নীতি আদালতকে অপ্রয়োজনীয় তথ্য থেকে বিরত রাখে। গ্রহণযোগ্যতার নীতি। সব প্রাসঙ্গিক তথ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। কোনো তথ্য প্রাসঙ্গিক হলে যদি তা আইনের দ্বারা নিষিদ্ধ হয় বা বেআইনি উপায়ে সংগৃহীত হয়, তবে তা আদালতে গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ সাক্ষ্য হতে হলে প্রাসঙ্গিকতার পাশাপাশি আইনসম্মতাও থাকতে হবে। সর্বোত্তম সাক্ষ্যের নীতি। কোনো বিষয়ে প্রমাণের জন্য সর্বোত্তম ও মূল সাক্ষ্য উপস্থাপন করতে হয়। বিশেষত লিখিত দলিলের ক্ষেত্রে মূল দলিল আদালতে দাখিল করা আবশ্যক। গৌণ সাক্ষ্য, সেকেন্ডারি এভিডেন্স, কেবল তখনই গ্রহণযোগ্য হয় যখন মূল দলিল উপস্থাপন করা অসম্ভব হয়। প্রত্যক্ষ সাক্ষ্যের নীতি। যে ঘটনা প্রত্যক্ষভাবে দেখা, শোনা বা অনুভব করা হয়েছে সে বিষয়ে প্রত্যক্ষ সাক্ষ্যই গ্রহণযোগ্য। অনুমান নির্ভর বা পরোক্ষ সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়। এই নীতি সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। শোনা কথা বর্জনের নীতি। যে সাক্ষী নিজের ঘটনা প্রত্যক্ষ বরং অন্যের কাছ থেকে শুনেছে, এ ধরনের সাক্ষ্যকে বলা হয় হেয়ারসে বলা হয়, এবং সাধারণত গ্রহণযোগ্য নয়, কারণ এতে সাক্ষ্যের সত্যতা যাচাই করা কঠিন নয়। তবে মৃত্যু উক্তি, ব্যবসায়িক নথি ইত্যাদির ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। মৌখিক ও লিখিত সাক্ষ্যের নীতি। যে বিষয়ে লিখিত দলিল বিদ্যমান সেসব ক্ষেত্রে মৌখিক সাক্ষ্যের চেয়ে লিখিত সাক্ষ্য অধিক গুরুত্ব পায়। লিখিত চুক্তি বা দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা পরিবর্তন, বিরোধিতা করা যায় না। সাক্ষ্যের যোগ্যতার নীতি। আইন অনুযায়ী যে ব্যক্তি প্রশ্ন বুঝতে ও যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম সে সাক্ষ্য দিতে পারে। সাধারণভাবে সবাই সাক্ষী হতে পারে, যদি না আইন বিশেষভাবে কাউকে অযোগ্য ঘোষণা করে। প্রমাণ ভারের নীতি। যে পক্ষ কোনো দাবি বা অভিযোগ উত্থাপন করে সেই পক্ষের উপর তা প্রমাণের দায়িত্ব বর্তায়। ফৌজদারি মামলায় সাধারণত অভিযোগকারী পক্ষকে সাংঘাতিকভাবে অপরাধ প্রমাণ করতে হয়। অনুমান বা প্রতিকূলতা অনুমানের নীতি। আইনের কিছু ক্ষেত্রে আদালতকে অনুমান করার ক্ষমতা প্রদান করে, যেমন স্বাভাবিক মানবিক আচরণ থেকে অনুমান। প্রয়োজনে আদালতের প্রতিকূল অনুমানও গ্রহণ করতে পারে যদি কোনো পক্ষ গুরুত্বপূর্ণ সাক্ষ্য গোপন করে। স্বীকৃতি, স্বীকারোক্তি ও এস্টপল নীতি। কোনো পক্ষের স্বীকৃতি বা স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়। আবার এস্টপল নীতির ফলে কোনো ব্যক্তি তার পূর্বের বক্তব্য বা আচরণের বিপরীত দাবি করতে পারে না যদি তাতে অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। উপসংহার। সাক্ষ্য আইনের প্রয়োগের সব নীতি বিচারিক প্রক্রিয়ার সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অপরিহার্য। এসব নীতি যথাযথ প্রয়োগের মাধ্যমে আদালত প্রমাণের সঠিক মূল্যায়ন করতে পারে, ন্যায়সঙ্গত রায় প্রদান সম্ভব হয়। খ নম্বর, দেওয়ানি ও ফৌজদারি মামলায় সাধারণত একই সাক্ষ্য হয়। এই নীতির কোনো ব্যতিক্রম আছে কি? ভূমিকা। বিচার ব্যবস্থায় সাক্ষ্য হলো সত্য উদ্ঘাটনের প্রধান মাধ্যম। বাংলাদেশের প্রযোজ্য সাক্ষ্য আইন উভয় প্রকার মামলা দেওয়ানি ফৌজদারি সমানভাবে কার্যকর। এই কারণে একটি সুপরিচিত নীতিগুলো উঠেছে, দেওয়ানি ফৌজদারি মামলা সাধারণত একই সাক্ষ্য হয়, অর্থাৎ সাক্ষ্যের প্রকারভেদ, প্রাসঙ্গিকতা, গ্রহণযোগ্যতার মৌলিক নিয়ম উভয় ক্ষেত্রে অভিন্ন। তবে মামলার উদ্দেশ্য, পক্ষের অধিকার ও প্রমাণের মানের ভিন্নতার কারণে এই সাধারণ নীতির কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। ন্যায় বিচার নিশ্চিত করার সাথে এসব ব্যতিক্রম স্বীকৃত। নিম্নে উক্ত নীতির ব্যতিক্রম এবং বিস্তারিতভাবে আলোচনা করা হলো। সাধারণ নীতি ব্যাখ্যা। সাক্ষ্য আইন মূলত দেওয়ানি ফৌজদারি উভয় মামলাতেই সমভাবে প্রযোজ্য। তাই প্রত্যক্ষ সাক্ষ্য, দলিল, স্বীকৃতি, পরিস্থিতিগত সাক্ষ্য ইত্যাদি উভয় মামলাতেই সাধারণভাবে গ্রহণযোগ্য। তবে এটি সাধারণ প্রযোজ্য সব ক্ষেত্রে নয়। তবে এটি সাধারণত প্রযোজ্য, তবে সব ক্ষেত্রেই নয়।
নীতির ব্যতিক্রম সমূহ। প্রমাণের মানে পার্থক্য। এই নীতির সবচেয়ে বড় ব্যতিক্রম হলো প্রমাণের মান। দেওয়ানি মামলায় প্রমাণের মান হলো সম্ভাবনার ভারসাম্য, ব্যালেন্স অফ প্রবাবিলিটি। ফৌজদারি মামলায় অপরাধের প্রমাণ করতে হয় সাংঘাতিকভাবে, ফলে যে সাক্ষ্য দেওয়ানি মামলায় যথেষ্ট তা ফৌজদারি মামলায় অপরাধের প্রমাণের অপ্রতুল হতে পারে। স্বীকারোক্তি ও স্বীকৃতি পার্থক্য। ফৌজদারি মামলায় অভিযুক্ত স্বীকারোক্তির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তি সাধারণত অগ্রহণযোগ্য, কিন্তু দেওয়ানি মামলার পক্ষে স্বীকৃতি অ্যাডমিশন তুলনামূলক সহজে ব্যাপকভাবে গ্রহণযোগ্য। অভিযুক্ত নীরব থাকার অধিকার। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি আত্মদোষ স্বীকারে বাধ্য নয়, এমন নীরব থাকার অধিকার ভোগ করে, তবে নীরবতা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না। অন্যদিকে দেওয়ানি মামলায় কোনো পক্ষ সাক্ষ্য দিতে অস্বীকার করলে আদালত তার বিরুদ্ধে প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে। চরিত্রগত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। ফৌজদারি মামলায় অভিযুক্ত চরিত্র সাধারণত অপ্রাসঙ্গিক যদি না মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়, কিন্তু দেওয়ানি মামলায় বিশেষ করে মানহানি বা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় চরিত্রগত সাক্ষ্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্রমাণের ভার সংক্রান্ত ব্যতিক্রম। ফৌজদারি মামলায় প্রমাণের ভার প্রায় সম্পূর্ণরূপে অভিযোগকারী বা রাষ্ট্রের উপর বর্তায়। দেওয়ানি মামলায় প্রমাণের ভার এক পক্ষ থেকে অন্য পক্ষের উপর স্থানান্তর হতে পারে, ফলে একই সাক্ষ্যের মূল্যায়ন ভিন্ন হতে পারে। বিশেষ সাক্ষ্যের প্রযোজ্যতা। কিছু সাক্ষ্য মূলত ফৌজদারি মামলায় বেশি ব্যবহৃত হয়, যেমন মৃত্যুক্তি, প্রধানত ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক। অন্যদিকে যুক্তি বা মালিকানা সংক্রান্ত লিখিত দলিল দেওয়ানি মামলায় অধিক গুরুত্ব বহন করে। সাজা ও পরিণতির পার্থক্যজনিত সতর্কতা। ফৌজদারি মামলায় প্রায় অভিযুক্ত স্বাধীনতা বা জীবন পর্যন্ত জড়িত থাকতে পারে, তাই আদালতের সাক্ষ্যের মূল্যায়ন অত্যন্ত সতর্ক থাকে। দেওয়ানি মামলায় আর্থিক বা দেওয়ানি অধিকার সংক্রান্ত সিদ্ধান্ত হয়, তাই সাক্ষ্যের মানদণ্ড তুলনামূলকভাবে নমনীয়। উপসংহার। যদিও নীতিগতভাবে বলা হয় যে দেওয়ানি ফৌজদারি মামলায় সাধারণত একই সাক্ষ্য গ্রহণযোগ্য, তবুও প্রমাণের মান, অভিযুক্তের অধিকার, স্বীকারোক্তির বিধান, মামলার উদ্দেশ্য ভিন্নতার কারণে এই নীতি। একাধিক গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। এসব ব্যতিক্রম সাক্ষ্য আইনের নমনীয়তা ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অপরিহার্য। গ নম্বর, আদালতের মামলায় কোন কোন ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যায়। ভূমিকা। আদালতের কোনো মামলায় বিচার কার্যের প্রধান মূল উদ্দেশ্য হলো প্রকৃত সত্য উদ্ঘাটন করা। এই সত্য উদ্ঘাটনের প্রধান মাধ্যম হচ্ছে সাক্ষ্য। তবে আদালতে যে কোনো ঘটনা বা তথ্যের উপর সাক্ষ্য দেওয়া যায় না। সাক্ষ্য আইন অনুযায়ী কেবল সেই সব ঘটনা বা তথ্যের উপর সাক্ষ্য দেওয়া যায় যেগুলো মামলার বিচার্য বিষয়ের সঙ্গে আইনগতভাবে সম্পর্কিত। কোনো কোনো ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যাবে এই বিষয়ে সাক্ষ্য আইনের প্রাসঙ্গিকতা নীতির মাধ্যমে নির্ধারিত হয়। নিচে আদালতের মামলায় কোন কোন ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যায় তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আদালতের মামলায় যেসব ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যায়, বিচার্য ঘটনা। যেসব ঘটনার প্রমাণ বা অপ্রমাণের উপর মামলার রায় নির্ভর করে, যেগুলো বিচার্য ঘটনা বলা হয়, এসব ঘটনার উপর সরাসরি সাক্ষ্য দেওয়া যায়। উদাহরণ, চুরি মামলায় চুরি ঘটনা সংঘটিত হয়েছে কিনা। বিচার্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা। যে ঘটনাগুলো বিচার্য ঘটনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং বিচার্য ঘটনাকে ব্যাখ্যা, সমর্থন বা অস্বীকার করে, সেসব ঘটনার উপর সাক্ষ্য গ্রহণযোগ্য। উদাহরণ, ঘটনার আগে বা পরে অভিযুক্তের আচরণ। একই লেনদেনের অংশভুক্ত ঘটনা। যে ঘটনাগুলো একই ঘটনার ধারাবাহিক অংশ এবং সময়, স্থান, উদ্দেশ্য ঘনিষ্ঠভাবে যুক্ত, সেসব ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যায়। উদাহরণ, আঘাতের সময় ভুক্তভোগী তাৎক্ষণিক চিৎকার। উদ্দেশ্য, প্রস্তুতি ও পরবর্তী আচরণ। অপরাধ সংঘটনের পিছনে উদ্দেশ্য, অপরাধের প্রস্তুতি এবং অপরাধের অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ সম্পর্কিত ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যায়। উদাহরণ, হত্যার আগে হুমকি প্রদান। ঘটনার ব্যাখ্যার জন্য প্রয়োজনীয় ঘটনা। যেসব ঘটনাগুলো বিচার্য ঘটনাকে বোঝাতে এবং পরিষ্কার করতে সাহায্য করে, সেগুলোর উপর সাক্ষ্য দেওয়া যায়। উদাহরণ, ঘটনার স্থান ও পরিবেশ সম্পর্কিত তথ্য। একই ধরনের অন্যান্য ঘটনা। কিছু ক্ষেত্রে একই ধরনের পূর্ববর্তী বা পরবর্তী ঘটনার উপর সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে যদি তা উদ্দেশ্য, জ্ঞান বা অভ্যাস প্রমাণের সহায়ক হয়। উদাহরণ, প্রতারণার ধারাবাহিকতা প্রমাণের পূর্ববর্তী প্রতারণার ঘটনা। স্বীকৃত স্বীকারোক্তি। কোনো পক্ষের স্বীকৃতি বা অভিযুক্ত স্বীকারোক্তি সম্পর্কিত ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যায় যদি তা আইনসম্মত প্রাপ্ত হয়। চরিত্র সংক্রান্ত ঘটনা। বিশেষ পরিস্থিতির পক্ষ বা অভিযুক্ত চরিত্র সংক্রান্ত ঘটনার উপর সাক্ষ্য গ্রহণযোগ্য। উদাহরণ, মানহানির মামলায় বাদীর চরিত্র। 9 নম্বর, বিশেষ জ্ঞান বা দক্ষতা সম্পন্ন ঘটনার উপর মতামত। বিজ্ঞান, চিকিৎসা, হস্তলিপি, আঙ্গুলের ছাপ ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের মতামত সম্পর্কিত ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যায়। রীতি, প্রথা, ব্যবহার সংক্রান্ত ঘটনা। যেসব ঘটনা কোনো অধিকার বা দায়িত্ব ব্যাখ্যা করতে সাহায্য করে, যেমন সামাজিক বা ব্যবসায়িক প্রথা, সেসব বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। উপসংহার। আদালতের মামলায় কেবল বিচার্য ঘটনা নয়, বরং বিচার্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রাসঙ্গিক বিভিন্ন ঘটনার উপর সাক্ষ্য দেওয়া যায়। সাক্ষ্য আইনের সব বিধান আদালতকে সত্য উদ্ঘাটনের সহায়তা করে এবং অপ্রাসঙ্গিকতা বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিচার কার্যকে রক্ষা করে। এতক্ষণ যে প্রশ্নটার উত্তর আলোচনা করা হলো, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবার পরীক্ষায় আসলেও আসতে পারে। 2 নম্বর, জনশ্রুতি কোনো সাক্ষ্য নয়।
সংক্ষেপে নীতি ব্যতিক্রম সমূহ আলোচনা করো। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন আইনসম্মত প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কখন সাক্ষীকে প্রশ্ন উত্তর দিতে বাধ্য করা যায় না। যার সময় আইনসঙ্গতভাবে কি কি প্রশ্ন করা যায় বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা এবার পরীক্ষায় অবশ্যই আসতে পারে। জনশ্রুতি কোনো সাক্ষ্য নয়, সংক্ষেপে নীতি ব্যতিক্রম আলোচনা করো। ভূমিকা। সাক্ষ্য আইন একটি মৌলিক নীতি হলো জনশ্রুতি কোনো সাক্ষ্য নয়। জনশ্রুতি বলতে বোঝায় এমন বক্তব্য যা সাক্ষী নিজেই প্রত্যক্ষভাবে দেখেনি বা শোনেনি বা অন্যের কাছ থেকে শুনে আদালতে উপস্থাপন করে। এ ধরনের সাক্ষ্যের সত্যতা যাচাই করা কঠিন হওয়া সাধারণভাবে আদালতে গ্রহণযোগ্য নয়। তবে ন্যায় বিচারের স্বার্থে এবং বাস্তব প্রয়োজনের কারণে নীতির কিছু স্বীকৃতি ব্যতিক্রম রয়েছে। নিজের সংক্ষেপে জনশ্রুতির নীতির ব্যতিক্রম সমূহ আলোচনা করা হলো। জনশ্রুতি কোনো সাক্ষ্য নয়, নীতির ব্যতিক্রম সমূহ। মৃত্যু উক্তি। যখন কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন তা জনশ্রুতি হলো গ্রহণযোগ্য, কারণ ধারণা করা হয় মৃত্যু পশ্চাৎ ব্যক্তি সাধারণ মিথ্যা বলে না। একই লেনদেনের অংশভুক্ত বক্তব্য। ঘটনার সঙ্গে সময়, স্থান ও পরিস্থিতিগতভাবে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাৎক্ষণিক বক্তব্য জনশ্রুতি হলো গ্রহণযোগ্য। উদাহরণ: আক্রমণ সময় ভুক্তভোগী কার্ড। ব্যবসায়িক বা সরকারি নথি। নিয়মিত ব্যবসা বা সরকারি কার্যক্রমের অংশ হিসেবে রক্ষিত নথি থাকা বক্তব্য জনশ্রুতি হলো সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। উদাহরণ: জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ। জনস্বার্থে সংশ্লিষ্ট সাধারণ অধিকার বা প্রথা। কোন সাধারণ অধিকার, নীতি বা প্রথা সম্পর্কিত জনশ্রুতি ভিত্তিক তথ্য অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য। উদাহরণ: গ্রামবাসীর দীর্ঘদিনের ব্যবহার অনুযায়ী রাস্তা ব্যবহার অধিকার। মৃত্যু বা অপ্রাপ্য ব্যক্তির বক্তব্য। যদি কোনো ব্যক্তি মৃত্যু হন বা সাক্ষ্য দিতে অক্ষম হন বা তার পূর্বে বক্তব্য মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত হয় তবে তা গ্রহণযোগ্য হতে পারে। স্বীকৃত স্বীকারোক্তি। পক্ষের স্বীকৃতি ও অভিযুক্ত স্বীকারোক্তি জনশ্রুতি হলো তা সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য যদি আইনসম্মতভাবে প্রাপ্ত হয়। পূর্ববর্তী সাক্ষ্য। যে ব্যক্তি পূর্বে কোনো বিচারিক কার্যক্রমে সাক্ষ্য দিয়েছে কিন্তু বর্তমানে মৃত বা অপ্রাপ্য, তার পূর্ববর্তী সাক্ষ্য জনশ্রুতি হলো গ্রহণযোগ্য হতে পারে। উপসংহার। যদি সাধারণ নিয়ম অনুযায়ী জনশ্রুতি কোনো সাক্ষ্য নয় তবে ন্যায় বিচার ও বাস্তবতার প্রয়োজনে সাক্ষ্য আইন এই নীতির কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম স্বীকার করেছে। এসব ব্যতিক্রম আদালতকে সত্য উদ্ঘাটনে সহায়তা করে এবং বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করে তোলে। খ নম্বর প্রশ্ন আইনসম্মত ও প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কোনো সাক্ষীকে প্রশ্ন উত্তর দিতে বাধ্য করা যায় না। ভূমিকা। বিচার কার্য সত্য উদ্ঘাটনের জন্য সাক্ষীকে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ নিয়ম অনুযায়ী কোনো প্রশ্ন যদি আইনসম্মত প্রাসঙ্গিক হয় তবে সাক্ষীকে সেই প্রশ্ন উত্তর দিতে বাধ্য করা যায়। তবে সাক্ষ্য আইনে ন্যায় বিচার ও ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য কিছু কিছু ক্ষেত্রে এই সাধারণ নিয়ম ব্যতিক্রম স্বীকার করেছে। ফলে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রশ্ন আইনসম্মত ও প্রাসঙ্গিক সত্ত্বেও সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করা যায় না। নিচে সেই পরিস্থিতিগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আইনসম্মত প্রাসঙ্গিক উত্তর দিতে সাক্ষীকে বাধ্য করা যায় না যখন অভিযোগের ঝুঁকি থাকলে, যদি কোনো প্রশ্ন উত্তর দিলে সাক্ষী নিজেকে অপরাধী হিসেবে প্রকাশ করে বা তাকে ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার আশঙ্কা থাকে তবে সে প্রশ্ন উত্তর দিতে অস্বীকার করতে পারে। এটি সাক্ষীর একটি সাংবিধানিক ও আইনগত অধিকার। রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থাকলে, যদি প্রশ্ন উত্তর দিলে রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ বা সরকারি গোপন তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে তবে সাক্ষী উত্তর দিতে বাধ্য করা যায় না। পেশাগত গোপনীয়তার ক্ষেত্রে কিছু পেশায় গোপনীয়তা রক্ষা বাধ্যতামূলক, যেমন আইনজীবী, মক্কেলের মধ্যে যোগাযোগ, চিকিৎসক ও রোগীর গোপন তথ্য। এ ধরনের তথ্য প্রকাশ সাক্ষীকে বাধ্য করা যায় না। দাম্পত্য যোগাযোগ গোপনীয়তা। স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কে ব্যক্তিগত যোগাযোগ সম্পর্কিত প্রশ্ন উত্তর দিতে সাক্ষীকে সাধারণত বাধ্য করা যায় না যদি না আইন বিশেষভাবে অনুমতি দেয়। সরকারি কর্মকর্তার গোপন তথ্য। কোন সরকারি কর্মকর্তা যদি মনে করে যে কোনো প্রশ্নের উত্তর দিলে সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন ঘটবে বা জনস্বার্থ ক্ষুণ্ণ হবে তবে তিনি সেই প্রশ্ন উত্তর দিতে অস্বীকার করতে পারেন আদালতের অনুমতি সাপেক্ষে। অবমাননা করা অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন। যদিও প্রশ্ন প্রাসঙ্গিক হতে পারে কিন্তু তা যদি অশালীন, অবমাননা করা অপ্রয়োজনীয় ভাবে ব্যক্তিগত হয় এবং মামলার ন্যায় বিচারের অপ্রয়োজন না হয় তবে সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করা যায় না। দ্বন্দ্বমূলক বা আর্থিক দায় সৃষ্টির আশঙ্কা থাকলে, যদি কোনো প্রশ্ন উত্তরে সাক্ষীর বিরুদ্ধে জরিমানা, দেওয়ানির দায় বা অন্য কোনো দ্বন্দ্বমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা থাকে তবে সে উত্তর দিতে অস্বীকার করতে পারে। উপসংহার। সাক্ষ্য আইনে একদিকে যেমন সত্য উদ্ঘাটনের সুযোগ দেয়, অন্যদিকে সাক্ষীর মৌলিক অধিকার ও সামাজিক স্বার্থ রক্ষা করে। তাই প্রশ্নের আইনসম্মত প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কিছু নির্দিষ্ট পরিস্থিতি সাক্ষীকে প্রশ্ন উত্তর দিতে বাধ্য করা যায় না। এসব ব্যতিক্রম ন্যায় বিচারকে মানবিক ও ভারসাম্যপূর্ণ করে তোলে। জেরার সময় আইনসঙ্গতভাবে কি কি প্রশ্ন করা যায় বর্ণনা করো। ভূমিকা। জেরা হলো বিচারিক প্রক্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জেরার মূল উদ্দেশ্য হচ্ছে সাক্ষীর বক্তব্য সত্যতা যাচাই করা, তার বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা এবং বক্তব্যের মধ্যে অসঙ্গতি ও দুর্বল উদ্ঘাটন করা। এ কারণে সাক্ষ্য আইনে জেরার সময় প্রশ্ন করার ক্ষেত্রে তুলনামূলকভাবে ব্যাপক স্বাধীনতা প্রদান করেছে, তবে এই স্বাধীনতা আইন দ্বারা নিয়ন্ত্রিত। জেরার সময় যেসব প্রশ্ন আইনসঙ্গতভাবে করা যায় তার নিচে বর্ণনা করা হলো। জেরার সময় আইনসঙ্গতভাবে যে প্রশ্ন করা যায়: বিচার্য ঘটনা, প্রাসঙ্গিক ঘটনার বিষয়ে প্রশ্ন,
সাক্ষীর প্রদত্ত বক্তব্য যে বিচার্য ঘটনা প্রাসঙ্গিক ঘটনার সঙ্গে সম্পর্কিত সেই বিষয়ে প্রশ্ন করা যায়। উদ্দেশ্য সাক্ষীর বক্তব্য সত্য কিনা তা যাচাই করা। লিডিং প্রশ্ন, যার সময় লিডিং প্রশ্ন করা আইনসঙ্গত। এমন প্রশ্ন করা যায় যার উত্তর ইঙ্গিত প্রশ্নের মতন থাকে। উদাহরণ, আপনি ঘটনাটি রাতে দেখেছিলেন তাই না? সাক্ষীর পূর্ববর্তী বক্তব্য সংক্রান্ত প্রশ্ন, সাক্ষীর পূর্বে পুলিশ, ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো কর্তৃপক্ষ কাছে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সঙ্গে বর্তমান সাক্ষীর মিল বা অমিল সম্পর্কে প্রশ্ন করা যায়। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য প্রশ্ন, সাক্ষীর চরিত্র, আচরণ, পূর্বের কার্যকলাপ বা অভ্যাস সম্পর্কে প্রশ্ন করা যায়, যদি তা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নির্ণয় সহায়ক হয়। সাক্ষীর পক্ষপাত স্বার্থ ও উদ্দেশ্য সংক্রান্ত প্রশ্ন, সাক্ষীর কোনো পক্ষ যদি পক্ষপাত আছে কিনা, মামলার ফলাফল তার ব্যক্তিগত স্বার্থ জড়িত আছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা যায়। সাক্ষীর স্মরণশক্তি উপলব্ধি যাচাই সংক্রান্ত প্রশ্ন, সাক্ষী ঘটনাটি কতটি স্পষ্টভাবে দেখেছেন, শুনেছেন বা মনে রাখতে পেরেছেন তা যাচাই করার জন্য প্রশ্ন করা। উদাহরণ, দূরত্ব, আলো, সময়, পরিবেশ সম্পর্কিত প্রশ্ন। বক্তব্য অসঙ্গতি বা স্ববিরোধিতা প্রকাশের জন্য প্রশ্ন, সাক্ষীর বক্তব্য কোনো অসঙ্গতি, অতিরঞ্জন বা অস্পষ্ট থাকলে তা প্রকাশের উদ্দেশ্যে প্রশ্ন করা যায়। লিখিত দলিল ও বস্তুগত প্রমাণের সংক্রান্ত প্রশ্ন, সাক্ষীর সঙ্গে সম্পর্কিত দলিল, নথি বা বস্তুগত প্রমাণ সম্পর্কে প্রশ্ন করা যায় যাতে সাক্ষীর সত্যতা যাচাই করা যায়। প্ররোচনা বা প্রভাব সংক্রান্ত প্রশ্ন, সাক্ষীকে কেউ সাক্ষ্য দিতে প্রভাবিত বা প্ররোচিত করছে কিনা এই বিষয়ে প্রশ্ন করা যায়। পূর্ববর্তী দোষ বা অনৈতিক আচরণ সংক্রান্ত প্রশ্ন, আইনের সীমার মধ্যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার জন্য আইন ও আদালতের শর্ত সাপেক্ষে তার পূর্ববর্তী দোষ ও অনৈতিক আচরণ সম্পর্কিত প্রশ্ন করা যায়। উপসংহার, জেরার সময় আইনসঙ্গতভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় যার মূল উদ্দেশ্য হলো সাক্ষ্যের সত্যতা ও সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাই করা। তবে জেরা অবশ্যই আইন, শালীনতা ও ন্যায় বিচারের সীমার মধ্যে পরিচালিত হবে। সঠিক ও যুক্তিসঙ্গত জেরার বিচারে পক্ষে সত্য উদ্ঘাটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো, দুটো প্রশ্ন আলোচনা করেছি, এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সংক্ষিপ্ত ভাবে সহজ সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে যে একবার বা দুবার পড়লেই মনে থাকার কথা। আপনারা যদি এইভাবে প্রশ্ন উত্তর লিখতে পারেন তাহলে পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রশ্নটার যে ভিডিওটা দেওয়া হলো, এই প্রশ্নটা একটা পিডিএফ লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। আগামীকাল আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।